দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব আমাদের যে লোকাল এয়ারলাইন্সগুলো আছে তারা কিভাবে ব্যবসা বাড়াচ্ছে, তারা নতুন এয়ারক্রাফট যুক্ত করছে তাদের বহরে এবং একই সাথে তারা ফ্লিট বাড়ানোর সঙ্গে সঙ্গে তারা ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে। কারণ সামনে যে আমাদের থার্ড টার্মিনাল যেহেতু খুব শীঘ্রই ওপেন করা হবে সেটাকে সামনে রেখে, তো কারা কিভাবে তাদের ব্যবসার সম্প্রসারণ করছে এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার কামরান সিদ্দিক। আমরা আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রির এই ব্যবসা সম্প্রসারণ নিয়েই জানবো। কামরান, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি লিখেছেন যে এক বিশাল রকমের ফ্লিট এক্সপানশনে যাচ্ছে আমাদের লোকাল এয়ারলাইন্সগুলো, কার কি প্ল্যান একটু বলেন। আপনি জানেন আমাদের 4টি এয়ারলাইন বিমান সহ যে রাষ্ট্রীয় বিমান, তো বিমানের বাইরে ইউএস বাংলা, নভো এবং এয়ার অ্যাস্ট্রা এখন আছে। তো এটা বিশাল, মানে এখন আমি যদি শতকরা হারে বলি, এক্সিস্টিং আমাদের এয়ারক্রাফট আছে 50টা, এর সঙ্গে 51টা সবাই মিলে আছে 51টি এয়ারক্রাফট। এটা আগামী 2027 সালের মধ্যে এটা হয়ে যাবে, আরও 40টা যোগ হবে, এর সঙ্গে 91টা হয়ে যাবে। তার মানে প্রায় 74%-এর বেশি, 78%-এর বেশি এই এক্সপ্যানশন হচ্ছে এক বছরের মধ্যে। এগুলো সবই লিজে আসবে। আপনি জানেন বিমান কিন্তু ইতিমধ্যে বোয়িং থেকে অলরেডি 14টা কিনেছে, চুক্তি করে ফেলেছে, আবার এয়ারবাসের সঙ্গে আলাপ চলছে। এই যে আমরা যেগুলো এক্সপ্যানশনের কথা, এটা কিন্তু এগুলোর বাইরে, পারচেজিংয়ের বাইরে এগুলো কিন্তু তারা যাচ্ছে। এর মধ্যে বিমানের 41টার মধ্যে বিমান 10টা তারা কিনবে, এর মধ্যে হোয়াইট বডিও আছে। আবার সবচেয়ে বড় এক্সপানশনে যাচ্ছে ইউএস বাংলা। 21টা এয়ারক্রাফট তারা এই 2027-এর মধ্যে যোগ করবে। এটা এই মাসে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। এর পেছনে তাদের প্রায় $1.1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। আর পাশাপাশি এয়ার অ্যাস্ট্রা যেটা, এটা কি তারা লিজে নিবে না? লিজে, সবাই লিজে, এবং বেশিরভাগই সম্ভবত বোয়িং থেকেই নিচ্ছে এখানে বেশিরভাগই বোয়িং, আবার ছোট কিছু আছে এটিআর। অনেকে বিমান এয়ার থেকেও চেষ্টা করছে, এয়ারবাস থেকেও লিজে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আমরা স্পেসিফিক এখনো এয়ারবাসের কিছু শুনি না যে এতটা একবার। বোয়িং, ইউএস বাংলার 21টাই কিন্তু বোয়িং। বিমানের 3টা আনুষ্ঠানিক ঘোষণা জেনেছি আমরা, 3টাও তারা বোয়িংয়েই তারা কনফার্ম করেছে। আবার এয়ার অ্যাস্ট্রা টোটাল 6টা নিয়ে আসবে 27 সালের মধ্যে, এখন তাদের 4টা আছে। এর মধ্যে 4টা হবে বোয়িং 777, মানে হোয়াইট বডি যেগুলো, আর 2টো এটিআর যেটা। নভো যেটা আপনি জানেন, নভো এয়ার আমাদের সবচেয়ে পুরনো এখন প্রাইভেট এয়ারলাইন, কিন্তু তারা অনেকদিন স্ট্রাগল করছিল, মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, বাট তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা এখন 3টা এয়ারক্রাফট আছে, আরও 3টা আনার জন্য চেষ্টা করছে, 6টা হবে। তো নভো তো বেসিক্যালি ডোমেস্টিক মার্কেটকেই ফোকাস করে তারা কি ইন্টারন্যাশনাল রুট এক্সপানশনে এরা যাচ্ছে? এক্স্যাক্টলি, এই নভো তারা এখন ডোমেস্টিকের চিন্তা একদম মাথা থেকে মুছে ফেলছে। কারণ আপনি জানেন ডোমেস্টিকের কিছু রুট কিন্তু অলরেডি বন্ধ হওয়ার পথে। এই যে বরিশাল অলমোস্ট ক্লোজ, কারণ পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী ফল। হ্যাঁ, আমাদের সৈয়দপুরে কিন্তু অনেক কম ফ্লাইট, যেহেতু এখন আমাদের মানে রোড কনস্ট্রাকশন এখন অনেক ভালো হয়েছে, সে কারণে। যশোরে ওই দিন ইউএস বাংলা তাদের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। সবার চোখ এখন আন্তর্জাতিক, কারণ আপনি জানেন আমাদের ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিন্তু গ্রোথ অলওয়েজ এখন মানে পজিটিভ। আমি আমাদের 2025 সালে 1,27,00,000 লোক ফ্লাই করেছে। এটা বিভিন্ন দেশে। আমার কাছে পরিসংখ্যানটা আমি যদি স্পেসিফিক বলি, এর আগের বছর ছিল 1,25,00,000, এর আগের বছরে ছিল, মানে 2023 সালে ছিল 1,17,00,000। তার মানে গ্র্যাজুয়ালি বাড়ছে। এটা ক্যাপাসিটির বেশি হচ্ছে। এখন আমাদের এয়ারপোর্টে ক্যাপাসিটি আছে 80 লক্ষ, কিন্তু আমরা কিন্তু অলরেডি কোটি ছাড়িয়ে গেছি। যেটা প্রেডিক্ট করা হচ্ছে, এখন যা প্যাসেঞ্জার যাচ্ছে, আয়াটা বলছে যে আমাদের যে ইকোনমিক গ্রোথ বা সব মিলিয়ে এটা আমাদের ডাবল হয়ে যাবে। এবং এই ক্যাপাসিটি অনুযায়ী এই যে গ্রোথটাকে ধরার জন্য সরকার ইতিমধ্যে, আপনি বলেছেন থার্ড টার্মিনালের উপর উদ্বোধন হবে এই 16 ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা, তখন কিন্তু আমাদের ক্যাপাসিটি প্রায় 3 গুণ হয়ে যাবে, কার্গো ক্যাপাসিটিও 2 গুণ হয়ে যাবে। তো এটা সরকার মোটামুটি প্রস্তুত। এখন এই কারণেই এই সুযোগটা প্রাইভেট এয়ারলাইনগুলো নিতে চাচ্ছে। কারণ আমাদের এর বাইরে একটা বিষয় আছে, এখন 65% মার্কেট কিন্তু বিদেশি যে 38টা এয়ারলাইন তাদের হাতে। এখন তারা যদি এখানে বেশি করে বিনিয়োগ না করে, নতুন যে সম্ভাবনা এগুলো কিন্তু বিদেশি এয়ারক্রাফটগুলোই নিয়ে যাবে, এয়ারলাইনগুলো নিয়ে যাবে। এই কারণে আমাদের দেশীয় উদ্যোক্তারা
ব্যাপকভাবে এখানে বিনিয়োগ করছেন। তবে ওই আপনি যেটা বলছেন এগুলো কি সব প্যাসেঞ্জার ফ্লাইটই বাড়ছে নাকি কার্গোর দিকে তাদের কতটা না, নজর এগুলো আছে? সবই প্যাসেঞ্জার। তবে আপনি জানেন প্যাসেঞ্জার ক্যারিয়ার কিন্তু কার্গো কার্গো করে, ক্যারি করে। হ্যাঁ। আমাদের এখানে বেশিরভাগ প্যাসেঞ্জার ক্যারিয়ারই কিন্তু তাদের একটা লিমিটেড নাম্বার অফ কার্গো ক্যারি করে। কার্গোটা আমরা জানি যে বিমান যে নতুন পারচেজিং করছে সেখানে কিছু কার্গো এয়ারক্রাফটের কথাবার্তা হচ্ছে। তো এখানে আমরা বেসিক্যালি প্যাসেঞ্জারটাই ফোকাস তাদের। আচ্ছা, তো এটা যদি এই ফ্লিট সংখ্যা যেভাবে বাড়ছে তার মানে নাম্বার অফ ফ্লাইটও অনেক বেড়ে যাবে। আমরা সব সময় যেটা দেখি যে বাংলাদেশ থেকে আমরা ইন্টারন্যাশনাল যেই ডেস্টিনেশনগুলোর যে আমাদের কস্ট সেটা একদম ইন্ডিয়ার চাইতে প্রায় ডাবল হয়ে থাকে। তো এইটা কি আমাদের, যেহেতু আমাদের এখান থেকে অনেক বেশি রেমিটার্সরা বাইরে যায়, তাদের কি কস্টের বার্ডেন কমবে কিনা? এটা আমাদের যারা ইন্ডাস্ট্রির যারা লোকজন বা সরকার, আমি মন্ত্রীর সাথেও কথা বলেছি, তারা বলছে যে অবশ্যই প্রতিযোগিতা যখন বাড়বে এখানে এর উপর একটা পজিটিভ এয়ার টিকেটের উপর এক ধরনের ইতিবাচক প্রভাব থাকবে। কারণ অনেকগুলা এয়ারলাইন যদি অ্যাট এ টাইম চলার পরে হচ্ছে যে আপনি জানেন বিদেশি এয়ারলাইনগুলো কিন্তু এখন একচেটিয়া ব্যবসা করছে, এবং সে তুলনায় আপনি একটা ফ্লাইট যদি কম্পেয়ার করি, আমি যদি ইউএস বাংলা বা সিঙ্গাপুর এয়ারলাইন বা এমিরেট, তাদের যে নির্দিষ্ট ডেস্টিনেশনগুলো কিন্তু আমাদের লোকাল এয়ারলাইনগুলো চেষ্টা করে একটু ইউএস বাংলার টিকিট প্রাইস কিন্তু একটু কম থাকে। তখন স্বাভাবিকভাবে অনেক বেশি লোকাল যখন আসবে, অবভিয়াসলি এটা একটা পজিটিভ প্রভাব পড়বে এবং আমাদের প্যাসেঞ্জাররা সেবা এবং অর্থ দুটোই তারা ভালো পাবে। তো কি ডেস্টিনেশন আপনি একটা লিস্ট দিয়েছেন, একটু যদি বলেন যে কোন এখানে আসলে ডেস্টিনেশন আপনি জানেন যে আমাদের ক্যারিয়ারগুলো কিন্তু কম বেশি সব জায়গায় যায়, সব রিজিয়নে যাচ্ছে। সাউথ এশিয়াতে বা হচ্ছে এদিকে মিডল ইস্টে যায়, সাউথ ইস্ট এশিয়াতে যায়, নর্থ আমেরিকাতেও যায়। এখন হচ্ছে আরও তারা আসলে এগুলো জোরদার করতেছে। মানে আমি এখন হয়তো মদিনায় একটা ফ্লাইট চালাই, আমি সামনে আরো 5টা দিব, কারণ আমি জেদ্দায় 2টা ফ্লাইট চালাই, আমাকে এটা আরো বাড়িয়ে দেবো, কারণ এখন তো বিদেশিরা কিন্তু এগুলা মার্কেটটা নিচ্ছে। সো এগুলো হচ্ছে বিভিন্ন ক্যারিয়ার হচ্ছে তারা ইউরোপে তো আমাদের মাত্র রোমে যায় একটা ফ্লাইট বিমানের, এখন ইউএস বাংলা চিন্তা করছে তারা রোম যাবে, তারপরে ফ্র্যাঙ্কফুর্ট যাবে, জার্মানিতে কোনো আমাদের ফ্লাইট নাই, জার্মানিতে যাবে। শুধু ইউএসএটা আটকে আছে হচ্ছে আইকাওর কিছু এমবার্গো আছে। আমাদের যে এই এয়ারপোর্ট ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা কত দূর, মানে আমরা অনেক ফ্লাইট বাড়াচ্ছি, ফ্লিট বাড়াচ্ছি, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করা আমাদের এয়ারপোর্টে এটা একটা আইকাওর একটা অডিট হওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের সিভিল এভিয়েশন বলছে যে এটা 27 সালের আগে হবে না, মানে 27 সালের পরে 28 সাল থেকে চিন্তা কর, যদি সব ক্যাটাগরি আমরা আইকাওর অডিটে যদি আমরা কোয়ালিফাই করি, তারপরে সেই অনুযায়ী হচ্ছে ইউএস এর যে তাদের যে ফ্লাইট যে অথরিটি আছে তারা এটা এই স্ট্যান্ডার্ড দেখে তখন তারা 27 সালের আগে এটা বলবে না, এটা আমাদেরকে আরো 1-2 বছর অপেক্ষা করতে হবে ইউএস এর যদি যেতে চাই। আচ্ছা, এছাড়াও আপনি দেখছি কাঠমান্ডু, তারপরে এক্স্যাক্টলি সাউথ এশিয়া তো আছেই। সাউথ এশিয়া কাঠমান্ডুতে আমাদের জানেন ইউএস বাংলা মাঝখানে বন্ধ ছিল, তারাই সামনের মাস থেকে যাবে। এদিকে এয়ার রাস্টাও যাওয়ার ঘোষণা দিয়েছে, বিমান তো যায়, বাট সবাই হচ্ছে এই রুটগুলোতে আরো ব্যাপকভাবে ফ্লাইট সংখ্যা বাড়াবে সাউথ এশিয়া। ওকে, তো ধন্যবাদ আপনাকে কামরান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন যে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রির একটা বড় গ্রোথ হয়তো আমরা খুব সামনেই দেখতে পাবো যখন আমাদের 3rd টার্মিনাল ওপেন হবে, এবং যে ব্যবসা সম্প্রসারণের জন্য তারা যে অর্ডারগুলো দিয়েছে অলরেডি ফ্লিট বাড়ানোর জন্য, লিজে হোক বা তারা পারচেস করা বিমান যেহেতু পারচেস করছে সেগুলো কন্টিনিউয়াসলি ঢুকতে থাকবে, যেহেতু সেগুলো একসাথে আসবে না, আস্তে আস্তে আসবে। তারপর অন্যান্য যেগুলো প্রাইভেট এয়ারলাইন্স তারা তো এগুলো লিজে নিচ্ছে, তো তখন আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বড় ধরনের একটা টার্ন অ্যারাউন্ড দেখা যাবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।